আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে শনিবার থেকে শুরু হচ্ছে সরকারি উপদেষ্টাদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ। এই সংলাপ কতটা সফল হবে এবং কেন এত দেরিতে সংলাপের প্রয়োজনীয়তা অনুভব করলো, যদিও আমরা জানি এর আগে দুইবার সংলাপ অনুষ্ঠিত হয়েছে, কিন্তু সেগুলো দীর্ঘ আকারে নয়, কোনো রকমে। এ বিষয়ে আমরা আলোচনা করবো। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের 21-এর স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির সদস্য সচিব, রয়েছেন সিনিয়র সাংবাদিক এম.এ. আজিজ। মুজিবুর রহমান মঞ্জু, কতটা আশাবাদী আপনারা সংলাপ সফল হওয়ার বিষয়ে সরকারের সাথে? যখন কিনা সংস্কারের একটি উদ্যোগ নেওয়া হয়েছে, 6টি কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনগুলো কাজ করতে পারেনি, প্রজ্ঞাপন জারি হয়নি, তার আগে তারা আবার অনুভব করলেন যে সংলাপের প্রয়োজন। এই জায়গা থেকে আপনার মন্তব্য। ধন্যবাদ। সংলাপের সাফল্য কতটুকু হবে এটা আমার কাছে মুখ্য বিষয় না, কারণ বিষয় হচ্ছে সাফল্যটা আসলে কি। সাফল্যটা তো হচ্ছে যে এই সরকারের সাফল্য বলতে আমরা বুঝি যে সংস্কার এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর। সংলাপটা কেন দরকার রাজনৈতিক দলগুলোর সাথে? কারণ আমরা যখন আন্দোলনে ছিলাম তখন কিন্তু আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম। আপনি খেয়াল করবেন যে জুলাই মাসের 15 তারিখের পর থেকে, প্রথম দিকে হয়তো ছাত্ররা একা আন্দোলনে ছিল, 15 তারিখের পর থেকে আস্তে আস্তে রাজনৈতিক দলগুলো আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় এবং একটা পর্যায়ে তো যেটা দেখা গেছে সবাই মিলেই আন্দোলনকে সমর্থন দিয়েছে। অর্থাৎ নেতৃত্বে ছিল ছাত্ররা, আর সারা বাংলাদেশ একাকার হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ ছিল। তো আন্দোলনে যেহেতু ঐক্যবদ্ধতা ছিল, তাহলে এখন সাফল্য অর্জনের জন্য, অর্থাৎ রাষ্ট্র সংস্কার এবং নির্বাচনের পথে যেই রোডম্যাপ, সেখানেও তো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, একসাথে চলতে হবে। এখানে যেটা দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাটা হচ্ছে না, বা এক ধরনের একটা গ্যাপ পরিলক্ষিত হয়েছে, যেটা আপনি দেখবেন আজকে একটা জাতীয় দৈনিকে মির্জা ফখরুল সাহেবের একটা সাক্ষাৎকার বেরিয়েছে। সেখানে উনি কিন্তু বলেছেন যে আমরা তো এই সরকারকে সহযোগিতা করতে চাই, এবং আমরা তো কোনো টাইম ফ্রেম বলি নাই, আমরা বলেছি যে একটা যৌক্তিক সময়, এবং সেই যৌক্তিক সময়টার মধ্যে কি কি বিষয়ে ওনারা সংস্কার করবেন এবং নির্বাচনের টাইম ফ্রেমটা কী হবে সে বিষয়ে আমরা কথা বলতে চাই। তো প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে আমরা একটা রোড ম্যাপ দিব। এখানে যেটা মৌলিকভাবে আমি যে গ্যাপটা দেখি, যে ধরেন রাজনৈতিক দলগুলোর এখানে চাহিদা কি। সবাই অভিযোগ করছে যে বিএনপি তাড়াহুড়া করছে। হ্যাঁ, বিএনপির তাড়াহুড়ার দুটো দিক আছে। একটা দিক হচ্ছে বিএনপি কেন তাড়াহুড়া করবে। বিএনপিকে তো আমরা বোঝাতে পারি, বা রাজনৈতিক দলগুলো তো আমরা বোঝাতে পারি যে আপনারা তো, আপনাদের সাথে ধরেন একটা হাইপোথেটিক্যালি আমরা ধরে নিলাম যে যখন জুলাই বা জুনে যদি রাজনৈতিক দলগুলোকে বলা হতো ঠিক আছে শেখ হাসিনা পদত্যাগ করবে, খালেদা জিয়া জেল থেকে বের হবে, আপনাদের নেতাদেরকে সবাইকে মুক্তি দেওয়া হবে, কিন্তু আপনাদেরকে 4 বছর অপেক্ষা করতে হবে, বা আমরা এই গাইডলাইন দিয়েছি, তখন রাজনৈতিক দলগুলো তো শেখ হাসিনার পদত্যাগ এবং একটা সুষ্ঠু নির্বাচনের জন্য এক ধরনের ডায়ালগ যদি ধরেন আন্তর্জাতিকভাবে করা হতো, তাহলে তো আমরা একটা সময় দিতাম তখন, বা এটা আমি হাইপোথেটিক্যালি বলছি দিতাম। কিন্তু 4 বছর কি সময় দিতেন না? ধরেন আমি যেটা বলছি যে, কারণ আমরা তো তখন একটা জায়গায় এসেছি যে কোনো মতে শেখ হাসিনা গেলেই আমরা বাঁচি, এই স্বৈরতন্ত্র থেকে, এই ফ্যাসিবাদ থেকে মুক্ত হলে আমরা বাঁচি। তাহলে শেখ হাসিনা থেকে মুক্ত হওয়ার পরে আমাদের চাহিদা কি ছিল? একটা ছিল একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, আরেকটা জিনিস যেটা এসেছে যে রাষ্ট্র সংস্কার। কারণ শেখ হাসিনা যেভাবে রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেখানে একটা সংস্কার অনিবার্য। যার কারণে আপনি দেখেন বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে, আমরাও এক ধরনের সংস্কার প্রস্তাব দিয়েছি, অন্যান্য সবাই কিছুটা আমাদের মধ্যে একটা ঐকমত্য তৈরি হয়েছে যে আমরা একটা রাষ্ট্রটা শুধু একটা নির্বাচন হলে হবে না, রাষ্ট্র একটা মৌলিক কিছু সংস্কার করতে হবে। এখন কথা হচ্ছে যে বিএনপি কি তাহলে তাড়াহুড়া করছে? হ্যাঁ, বিএনপি তাড়াহুড়া করাটা যৌক্তিকতা আছে কিনা? যৌক্তিকতা এই দিক দিয়ে আছে যে তারা দীর্ঘ একটা সংগ্রাম করেছে, নির্যাতনের শিকার হয়েছে, তারা অনেক ত্যাগ করেছে, জেল খেটেছে, বহু মানুষ জীবন দিয়েছে। শুধু বিএনপি না, বিএনপি, জামাত, অন্যান্য আরও রাজনৈতিক দল, হেফাজত, আমরা সবাই মিলে নানাভাবে আমরা নির্যাতন শিকার হয়েছি। যে ওনারা সাংবাদিকেরাও ওনারা নির্যাতনের শিকার হয়েছেন, জেলে যেতে হয়েছে। এখন কথা হচ্ছে যে আমরা যে এখন একটা নতুন একটা সরকারকে আমরা পেলাম, যেটার মাধ্যমে এই সরকারটা তো একটা ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে দাঁড়িয়ে এসে কাজ করছে, তাহলে এখানে আমাদের অবশ্যই উভয়ের সহযোগিতা লাগবে। এখন
আমি কতটুকু সময় অপেক্ষা করব, ধৈর্য ধরব, সেটা নির্ভর করবে যারা ক্ষমতায় আছে তাদের আন্তরিক প্রচেষ্টার উপরে। একটা সত্য সন্দেহ তো সৃষ্টি হয়েছেই যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করার একটা প্রবণতা। এবং আপনি দেখেছেন, আপনি বলেছেন যে 2 বার সংলাপ হয়েছে, হয় নাই আসলে 2 বার সংলাপ। সংলাপ হয়েছে একবার, এবং আরেকটা বিএনপির সাথে সংলাপ হয়েছে। শুধু বিএনপির সাথে যেবার সংলাপ হয়েছে সেবার কিন্তু আগে যে দলগুলোর সাথে সংলাপ হয় নাই তাদের সাথে একটা সংলাপ হয়েছে। সংলাপটা কিছুটা ক্যামেরার মতো, ক্যামেরা ট্রায়ালের মতো সংলাপ। যে আমরা প্রথম সংলাপে যখন গিয়েছি তখন আমাদেরকে জিজ্ঞেস করা হয়েছে 15ই আগস্ট সম্পর্কে আপনাদের মতামত কি, এটা কি জাতীয় দিবস হিসাবে বা বন্ধ হিসাবে জানি, ওইটার বিষয়েই আপনাদেরকে ডাকা, ওটার বিষয়ে ডাকা হয়েছে। আমরা সেটাকে সেই প্রশ্নটা উত্থাপনের সাথে সাথে আমরা আরো কিছু বিষয় সেখানে তুলে ধরেছি। তখন আমাদেরকে তখন বলা হয়েছিল যে আপনাদের সাথে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন আজকে যে আগামীকাল যে সংলাপ হতে যাচ্ছে, ধরেন আমাদেরকে সময় দেওয়া হচ্ছে 5:30টায়, বিএনপিকে দেওয়া হয়েছে 3টা থেকে 3:30, জামাতকে দেওয়া হচ্ছে 3:30 থেকে 4টা, এরপরে গণতন্ত্র মঞ্চকে দেওয়া হয়েছে 4:30 থেকে 4:30, হেফাজত ইসলামকে দেওয়া হচ্ছে 4:30 থেকে 5টা। এই যে আধা ঘন্টা করে স্লট আমাদেরকে দেওয়া হয়েছে কোনো দল বা জোটের সাথে, আধা ঘন্টা তো কিছু কিছু জায়গা আছে পরিচয় হতেই সময় চলে যাবে। তো সেই জন্য আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই ধরনের ক্যামেরা সংলাপের চাইতেও গুরুত্বপূর্ণ সংলাপ হতে হবে ঘোষণা ছাড়াই। মানে এই জায়গাটায় দেখেন কিসের জন্য আমাদের মধ্যে গ্যাপটা হচ্ছে। প্রথম দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে টিয়োগ নিয়ে যে সমস্ত বিষয়গুলো হচ্ছে, এটা খুবই হেফাজত অবস্থা। সকালে নিয়োগ দিচ্ছেন, বিকালে বাতিল করছেন। আমি আপনার কাছে এই বিষয়ে আসবো অবশ্যই। সাংবাদিক আজিজ, এক ধরনের সন্দেহর কি তৈরি হয়েছে এর মধ্যে বর্তমান সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর? যেটি মুজিবুর রহমান মঞ্জু বলছিলেন যে আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলছেন যে আধা ঘন্টা করে সংলাপের আয়োজন, এটা আসলে ক্যামেরা ট্রায়ালের মতন ক্যামেরা সংলাপ কিনা, সেটি উনি প্রশ্ন তুলতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। এই সরকারটা তো একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে। সরকার এসেই প্রথম যেটা জাতিকে জানিয়েছে, এবং জাতীয় এটা সরকারের মন্তব্য হিসেবে গ্রহণ করেছে, যে ছাত্ররা এই সরকারকে বসিয়েছে। সুতরাং এই জায়গা থেকে ছাত্র পরে এটা অ্যাড হয়েছে বক্তৃতায়। তো এখানেই একটা কনফিউশনের তৈরি হয়েছে। প্রথম যে বিশ্বাসের কথা বললেন, কারণ আমাদের কিন্তু আছে, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে জাসদের যে ফর্ম হলো, জাসদ যুবক শ্রেণীর একটা শ্রেণীর লোক দিয়ে সরকার গঠন হলো। এখন যদি ছাত্র আরেকটা শ্রেণী দিয়ে গঠন হয়, জাসদের যে পরিণতি, সেই পরিণতি হওয়ার কথা। কারণ দেশ তো একদম কিশোর থেকে শুরু করে বৃদ্ধ জনতা পর্যন্ত সবাই মালিক, অর্থাৎ 18 বছর থেকে মালিক, দেশের মালিক সবাই সরকারের জায়গায় থাকতে হবে। 2, সংবিধান সংস্কার কমিশনের যে প্রধান, তিনি বলেছেন সরকার দায়িত্বে আছে, ক্ষমতায় নেই। এই কনফিউশনগুলো তো তৈরি হচ্ছে, কারণ সরকার তো কোথাও বাজার ব্যবস্থাপনা বলেন, পলিটিক্সে বলেন, আইন শৃঙ্খলা বাহিনীতে বলেন, কোনো জায়গায় তো সরকারের নিয়ন্ত্রণ খুব একটা দেখা যাচ্ছে না। যেমন ধরেন আপনি যদি আপনার আলোচনাই করেন, প্রথম হচ্ছে কি যে এই 15.5 বছর সবগুলো রাজনৈতিক দল আত্মাহুতি দিয়েছে, সংগ্রাম করেছে সরকারের বিরুদ্ধে। তারপরে ছাত্ররা অগ্রভাগে আসছে। ছাত্রদেরকে পিছের থেকে সব দল, ছোট বড় সব দল, জনতা, ছাত্রদের মা বাবা, আত্মীয় স্বজন, রিক্সাওয়ালা, শ্রমিক, ডোম সব সাহায্য করেছে। তাহলে তারপরে এখন আমরা যেটা ধরি আনঅফিশিয়ালি, যে রাজনীতিবিদরা দেশ চালাবে, সুতরাং রাজনীতিবিদরাই জনগণের মুখত। একটা অভ্যুত্থানের ভিত্তিতে যেহেতু সরকার আসছে, তাহলে এটাকে আমরা কিন্তু চূড়ান্ত বিশ্লেষণে ধরে নেব রাজনীতিবিদরা বিজয়ী হয়েছে, এভাবে দেখতে হবে। কারণ আগামী নির্বাচনে কিন্তু ক্ষমতা আসবে রাজনীতিবিদরা। তো এখন আমার বক্তব্য হচ্ছে, শুরুতে যদি ছাত্ররাও তো আসতে পারে, আমরা তাদেরকে ফেলে দিচ্ছি কেন? যারা আসবে তারাও রাজনীতিবিদ। যারা রাজনীতি করার 18 বছর বয়স হলে সবারই অধিকার আছে, সে ভোটার, সমস্যা নেই। কিন্তু এই জায়গায় তো সন্দেহ আছে, এই জায়গায় তো আস্থার সংকট পড়ে। কারণ একটা দেশ তো দীর্ঘদিন আমরা তো দেখেছি, তো এখানে তো ওই আগে বললাম না যে জাসদও তো হয়েছিল,
সেটা ছিল যুবক, এবং সবচাইতে ভেটারান তখনকার সময়ে যুবকরা কিন্তু, যারা পতাকা তুলেছে, যারা ইশতেহার পাঠ করেছে, স্বাধীনতা সংগ্রামে অগ্রভাগে ছিল, তারাই কিন্তু ভাগ আলাদা হয়ে জাসদ হলো, গণবাহিনী হলো, লড়াকু হলো, সবই দেখলাম, কিন্তু ফাইনালি কিন্তু টেকে নাই। আর ছাত্ররা নিজেদেরকে যতই ম্যাচুর ভাবুক না কেন, জনগণের সম্মতি ছাড়া দেশ চালানো কারো পক্ষে সম্ভব, কোনো একটা বিশেষ শ্রেণীর পক্ষে সম্ভব না। আগে টিকে নাই বলে এখন টিকবে না এমন তো কোনো কথা টিকতে হতে পারে, পারে, সেটা যেমন অষ্টম আশ্চর্য হবে। এখন যেমন ধরেন এই ফ্যাসিস্ট সরকার চলে গেল, কেউ এইভাবে হুট করে চলে যাবে 5 তারিখে, এটাও তো হিসাবে করে নাই। ভাবছে যে যেভাবে দমন ফিরন, আয়নাঘর থেকে শুরু করে করছে, এরা হয়তো উত্তর কোরিয়ার মতো সারা জীবন ক্ষমতা নিয়ন্ত্রণ করে ফেলতে পারে। বহু দল নামে থাকবে, ফ্যাসিস্টের তার চরিত্র তাই, এটা ফিলোসফি। গণতান্ত্রিক সব দল থাকবে, সব থাকবে, এক ব্যক্তি ক্রিয়াশীল থাকবে, তাই ছিল। ওই ধাতে তো তৈরি হয়ে গেছিল, তো পরিবর্তন তো হয়ে গেছে, তো পরিবর্তন হতে পারে। তা আমার বক্তব্যটা এখানে, শুরুতে যদি এটাকে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়েছে, এটা তো একটা ভ্যাকুয়াম। আপনার সংবিধান অনুযায়ী ওত নিলেন, বিপ্লবী সরকার করলেন না, এখন এগোবেন কিভাবে? এগোচ্ছে আপনার অজুহাত একটাই, যে একটা অভ্যুত্থান ঘটেছে, এটাতেই জনগণের অভিপ্রায়, এটাকে ধরে আপনি আগান। তাহলে শুরুতে যদি রাজনৈতিক দলগুলোর সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার বসতো, যে দেশটাকে, যেমন ধরেন লতিফুর রহমান কেয়ারটেকারশিপ ছিল, সে জানতো সে কেয়ারটেকারশিপ হবে, সুতরাং আগের দিনই তার প্রিপারেশন ছিল, আগের দিনই সব প্রশাসন রিশাফল করে ফেলছে। এ নিয়ে বিতর্ক হয়েছে, কিন্তু সে তো ইলেকশন নিরপেক্ষ করে দিছে। তো এরকম এই অন্তর্বর্তী সরকারের তো এই মানসিক প্রিপারেশন ছিল না। তাহলে রাজনীতিবিদরা যতই বলেন না কেন, আমি আপনার পেশাজীবী পারবো না, মঞ্জু ভাই যেটা বোঝে, রাজনীতিবিদরা জনগণের পালস বোঝে, সরকার পরিচালনা তারা এক্সপার্ট। প্রথম বৈঠক করে যদি আজকে এই যে জায়গায় সর্বত্র নিয়ন্ত্রণহীন, এই নিয়ন্ত্রণ হলে রাজনীতিবিদরা দায়িত্ব তাদের ঘাড়েও বর্তাইত, এবং দেশটা আমার মনে হয় ইতিমধ্যে 2 মাস হয়ে গেছে, ইতিমধ্যে রাইট ট্র্যাকে চলে আসতো। এই যে ধরেন বৈঠক যে করতেছে, বলেন এটা কি কোন মেসেজটা যাবে? ডাকবে, বলবে আমরা এইটা করছি। বাংলাদেশের রাজনীতিবিদদের দুর্বলতা আছে, ধরেন সরকারে একটা নির্বাচন দিলে এই দলগুলোর ভিতরেই কেউ ক্ষমতায় যাবে, তো জীবন যে 1,500 লোক জীবন দিল, ছাত্র জনতা, তারা তো একটা গণতান্ত্রিক দেশ, বৈষম্যহীন সমাজ, আইনের শাসন, সুশাসনের জন্য দিয়েছে। তো কোন দলের ভিতরে গণতন্ত্র আছে বলেন তো? কয়টা দলে? বড় দলের কোনটাই আছে? সন্দেহ নেই। তো এই সরকারকে যদি আবার পাঠিয়ে দেন, ধরেন এই দলগুলোর ভিতর থেকে, এটা যে হবে এটার কোনো নিশ্চয়তা আছে? রাজনৈতিক দলগুলো কি সে আস্থা অর্জন করেছে? হোসেন মোহাম্মদ এরশাদের পতনের সময় 3 জোটের রূপরেখা দিয়েছিল, এবং এটা পাবলিক কমিটমেন্ট ছিল, সিগনেচার করেছিল, সেটা কি অন্য দল রক্ষা হয়নি? রক্ষা করেছে। তো এখন যে ধরেন এই যে রাজনৈতিক দলগুলো যে বলছে দ্রুত নির্বাচন সংস্কার করে নির্বাচন দেন, আপনারা ক্ষমতায় গেলেন, যা যে এই ছাত্র জনতার জীবন দিল, সেই আকাঙ্ক্ষা পূরণ করবেন, এটা নিশ্চয়তা আছে? আমি আপনার প্রশ্নটি আমি মুজিবুর রহমান মঞ্জুর কাছে রাখতে চাই। আপনার বিষয়টি কিরকম, যে অনিয়ারে বলার মতো কিছু নয় নাকি? না, আমি মনে করি কেন গ্যাপ কেন তৈরি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের? এখানে দুটো কারণ হতে পারে। একটা, যেটা আজিজ ভাই, আমি একটু যোগ করি আজিজ ভাইয়ের সাথে। প্রথম কথা হচ্ছে যে হতে পারে এরা যারা এসেছেন দায়িত্বে, ওনারা তো আসলে এই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না, হঠাৎ করেই একটা দায়িত্ব ওনাদের কাছে এসেছে। এরপরে এই যে একটা ক্ষত সৃষ্টি হয়েছে, ক্ষতটা কতটুকু গভীর এটা কিন্তু আমরাও বুঝতে পারি না, কিন্তু আমরা কিন্তু প্রতিনিয়ত দেখতে পাচ্ছি ক্ষতটা কত গভীরতা এর। প্রথম কথা হতে পারে যে ওনাদের প্রস্তুত ছিলেন না। দ্বিতীয় হতে পারে ওনাদের এফিসিয়েন্সির একটা লিমিটেশনস আছে, যে ওনারা চিন্তা করেছেন যে এই যে উনি যেটা বলেছেন, রাজনীতিবিদেরা যত দক্ষ অভিজ্ঞ, ওনাদের সেই জায়গায় দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে। থার্ড হচ্ছে, হতে পারে ওনারা ইগনোর করেছেন যে পলিটিক্যাল পার্টিগুলো তো সব খারাপ, বা ওনারা তো এই ধরনের সংস্কারের বিপক্ষে। কেউ কেউ তো বলেছে এরকম যে পলিটিক্যাল পার্টিগুলো আপনারা তো আন্দোলন করতে পারেন নাই, হাসিনাকে তো ফেলতে পারেন না, আমরাই তো ফেলেছি। ওয়েল, অবশ্যই তারা নেতৃত্ব দিয়েছে বলে আমরা তো তাদের নেতৃত্বে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি,
কোনো সন্দেহ নেই, আমি এটা মানতে আমার কোনো দ্বিধা নাই, কেউ না মানুক সেটা আশা। এখন কথা হচ্ছে কি দেখেন, ওয়েল আপনি বিজয় অর্জন করেছেন, স্বৈরাচারকে আমরা হটিয়ে দিয়েছি, এখন আমাদের যেই রক্ত জীবন গিয়েছে সেই রক্ত এবং জীবনের বিনিময়ে ধরেন উনি আজিজ ভাই যে সহজ কথাটা বললেন যে বিএনপি আবার ক্ষমতায় আসলো এবং বিএনপি ক্ষমতা আসলে আবার ট্র্যাডিশনাল পথে দেশ চালালো, তাহলে একটা প্রশ্ন তো এসে যায় যে আমরা আসলে কি পেয়েছি? শেখ হাসিনার স্বৈরতন্ত্রের পরিবর্তে হয়তো বিএনপি অনেক বেটার করবে ডিউ টু, কারণ বিএনপির উপর দিয়ে অনেক মানে ঝড় তুফান গিয়েছে, তাদের হয়তো তারাও কিছুটা শিক্ষা গ্রহণ করেছে, হতে পারে বিএনপি আগের বিএনপি থাকবে না। আগেও বিএনপি অত খারাপ ছিল না, আমরা যেভাবে আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করি এটাও এক ধরনের ইনজাস্টিস আমি মনে করি। বাট কাঙ্ক্ষিতভাবে জিয়াউর রহমানের বিএনপি, সুশাসনের সে বিএনপি তো কিছুটা ফেল করেছে, এটা আমি বলতে পারছি, যেহেতু আমি বিএনপি করি না, ওনার বলতে হয়তো দ্বিধা থাকতে পারে, সেটা আলাদা বিষয়। আমি যেটা বলছি যে হতে পারে আমরা একটা বেটার বিএনপি পাবো নেক্সট টেনিয়রে, আবার হতে পারে যে আমরা আবার সেই আগের দুঃখ দুর্দশার মধ্যে যাব। এখন প্রশ্ন হলো যে এই ব্যর্থতার দায়টা কার হবে? আমরা যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের ফেলিওরগুলো কি আপনি দেখেন। প্রথম কথা হচ্ছে এই সরকার চলছে ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে। দেখবেন কালকে আমরা সবাই রাজপথে নামিয়ে একটা দাবি তুলি, পরশু দিনই দেখবেন ওনারা আমাদের কথা শুনবে, আমরা তো সেটা চাচ্ছি না, ঠিক আছে? আপনি দেখেন জনপ্রশাসন নিয়ে বারবার কথা উঠছে, জনপ্রশাসনের গোড়ায় হাত দিতে হবে, ওখানে কারা কারা আছেন তাদের কথা প্রতিদিন আলোচনা হচ্ছে, প্রতিটি টকশো খুললে আপনি দেখবেন একই আলোচনা হচ্ছে, পত্রিকা আলোচনা হচ্ছে, কিন্তু এটা করছে না। কালকে যদি ধরেন আমরা সব দল মিলে রাস্তায় নেমে বলি যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলায় ফিরিয়ে আনেন, সেখানে স্পেসিফিক ইয়াংদের মধ্যে থেকে কাউকে আপনারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের মানে আপনার উপদেষ্টা বানান, সেখানে সচিব পরিবর্তন করেন, এরপর যখন আপনি করবেন তখন বিষয়টা কেমন দেখাবে? দেখাবে যে রাজনৈতিক দলগুলো চাপ প্রয়োগ করছে, রাজনৈতিক দলগুলোর চাপে মানে আপনার অন্তর্বর্তীকালীন সরকারভাবে কাজ করতে পারছে না। তাহলে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি আপনার দেখেন ছাত্রদের মধ্যেও কিন্তু ঐক্যটা নাই এখন। ছাত্রদের মধ্যে আপনি এখন, আমি কালকে একটা জেলা পর্যায়ের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আমার সাথে দেখা করতে এসেছিল, আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তারা বলছে না আমাদের কমিটি এখন ফাংশন করছে না, কারণ সেন্টার থেকে আমাদেরকে সেভাবে নতুন করে কমিটি রিঅর্গানাইজ করা ইত্যাদি দিচ্ছে না। এরপরে একটা নাগরিক কমিটি হয়েছে, সেটা নিয়েও তাদের মধ্যে তারা কিছু অস্পষ্টতা রয়েছে, এটা কি তাদেরই সংগঠন, এটা কি একটা রাজনৈতিক দল হবে, এই ধরনের নিয়ে তাদের মধ্যে কনফিউশন। ইটস এ প্রসেস, একটা কনফিউশন থাকতেই পারে, এটা হয়তো একটা প্রসেসে আস্তে আস্তে ঠিক হবে। দেখেন রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তৈরি হয়েছে, বিএনপি জামাতের মধ্যে একটা পাল্টা কথা শুরু হয়েছে, বামপন্থী আন্দোলনে যারা ছিলেন, যারা এই আন্দোলনের বিরাট একটা শক্তিও জুগিয়েছেন, তারাও কিন্তু কিছুটা মনে করছেন যে তাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে বা তাদের মতামত নেওয়া হচ্ছে না। ইসলামিক দলগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে তাদের কর্মসূচি দিচ্ছে। তাহলে আপনি ছাত্ররা বিভক্ত, রাজনৈতিক দলগুলো বিভক্ত, এর মধ্যেও যদি আপনি একটা সুশাসন নিশ্চিত করতে পারতেন, হ্যাঁ আমি জানি অনেক চ্যালেঞ্জ হয়েছে, রাস্তায় আন্দোলন, প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও, ষড়যন্ত্র ছিল, কোনো সন্দেহ ষড়যন্ত্র তো থাকবে, ষড়যন্ত্র তো রাষ্ট্রের একটা অপরিহার্য জিনিস, আপনাকে সবসময় এটা ফেস করতে হবে। দেখেন গার্মেন্টসের অসন্তোষ আমরা মোকাবেলা করতে পারছি না, জনপ্রশাসনের শৃঙ্খলা আনতে পারছি না, পুলিশের কাছে গিয়ে মানুষ এখন বিচার পাচ্ছে না, রাস্তায় ট্রাফিক সার্জেন্ট কেউ একটা সাহস করে কোনো একটা মানুষ আপনাকে আমি আপনাকে একটা কথা বলি, আপনি যদি সার্ভে করেন ঢাকা সিটিতে যে গত এক মাসে ট্রাফিকরা কয়টা গাড়িকে জরিমানা করেছে, কয়টা গাড়িকে তার রুলস ভায়োলেশনের জন্য মামলা করেছে, আপনি দেখবেন এটা উল্লেখ করার মতো পাবেন না। তার মানে কি 5%, 4%, 10% এরকম হতে পারে সময় কম্পারেটিভলি। আপনি থানায় গিয়ে দেখেন কয়টা মামলা হয়েছে, কয়টা জিডি এন্ট্রি হয়েছে। এই যে আমার কথা হচ্ছে আপনি রাজনৈতিক দলের দিকে গুরুত্ব দিলেন না, ওদেরকে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে আপনি কাজ করলেন না, ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করার ব্যাপারে আপনি কাজ করলেন না, কিন্তু আপনি রাষ্ট্র পরিচালনার দিকে তো অন্তত মনোযোগ দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন ছাত্রদের ঐক্য করার দায়িত্ব আমাদের না, তাহলে কার দায়িত্ব সেটা? অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব তো এখন হচ্ছে যে সে এই বিধ্বস্ত রাষ্ট্রটাকে একটা গাইডলাইনের সঠিক লাইনে তুলে এনে কিছু সংস্কার করে তারপরে সে নির্বাচনের দিকে যাবে, তাই না? আমাদের এই কথাগুলো কোনো বিরোধিতার জন্য বিরোধিতা না, আমরা বলছি যে প্লিজ এই কথাগুলো শুনেন, গুরুত্ব দেন। আমরা শেখ হাসিনাকে বলেছিলাম, শেখ হাসিনা গুরুত্ব দেয় না, আমরা শেখ হাসিনাকে বলেছিলাম আপনি যদি প্রথাগত রাজনৈতিক দলকে ধ্বংস করে দেন
তাহলে অপ্রথাগত রাজনীতির কাছে আপনি হারবেন, এবং সেটাই হয়েছে। আমাদেরকে দমিয়ে দিয়েছে, আমাদেরকে জেলে, মানে আমাদেরকে পুলিশ দিয়ে, এনএসআই দিয়ে, ডিজিএফআই দিয়ে আমাদেরকে নানাভাবে গুম খুনের ভয় লাগিয়ে আমাদেরকে দমিয়ে দিয়েছে, কিন্তু ছাত্রদেরকে তো দমাতে পারে নাই। আমি একটু সাংবাদিক আজিজ যেটি বলছিলেন মুজিবুর রহমান মঞ্জু, রাজনীতিবিদদের প্রতি জনগণের একটা অনাস্থা তৈরি হয়েছে, এটা তো কিছুটা হলেও সত্য। কিছুটা না, পুরাটা সত্য। তাহলে আর রাজনীতির দিক যাবে কেন? যাবে, বাধ্য হয়ে যাবে। কারণ আমরা তো রাজনীতিবিদ ছাড়া তো বিকল্প নাই আমাদের। জিম্মি তো আমরা, জনগণ জিম্মি, রাজনীতিবিদদের কাছে জিম্মি। ওনারা যেভাবে নাচাবেন মুক্তি আসবে কিভাবে? বর্তমান সরকার ঠিক আছে, আপাতত না। বর্তমান সরকার যেভাবে চলছে এভাবে মুক্তি আসার সম্ভাবনা দেখছি না। জিম্মি বলে পার পাওয়া যাবে না আজিজ ভাই। রাজনীতিবিদরা যদি ক্ষমতায় আসে সব সংস্কারের কথা বলে, কিন্তু নিজেদের আভ্যন্তরীণ সংস্কারের কথা বলে না। আপনারা রাজনৈতিক দলগুলোকে চাপ দেন, অভ্যন্তরীণ কেন? আমরা প্রাতিষ্ঠানিক সমস্যাগুলো তো কোথাও দেখিনি নিশ্চয়ই, না? রাজনৈতিক দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ যে সংস্কারের কথা বলছেন বা উদারীকরণের কথা বলছেন, সেগুলো তো নিশ্চয়ই নেই। আবার রাষ্ট্রীয় ক্ষেত্রে যে প্রাতিষ্ঠানিক সংস্কার করার কথা, ঢেলে সাজানোর কথা, সেগুলো তো আমরা দেখছি না। সেটা হচ্ছে যে আমি ওই মঞ্জুবার কথা ধরে বলি, ধরেন প্রশাসন, আপনার প্রথম দরকার প্রশাসন আর আইন শৃঙ্খলা বাহিনী। আপনি যদি এটাকে বিপ্লবী সরকার কল্পনা করতেন, প্রথমেই রাজনীতিবিদদের সাথে বসে আপনি একমাত্র প্রশাসন ক্যাডার, বিএনপি, আওয়ামী লীগ, সব সরকার, এরশাদ সরকার সব নির্ভর করছে। আপনার এর বাইরে 25টা ক্যাডার আছে, আপনি সেখান থেকে তাকান না কেন? আপনাদের এই যে ডিসি হইতে তো রকেট সায়েন্স অভিজ্ঞতা লাগে না। আপনার প্রশাসন থেকে অন্য 25টা ক্যাডার থেকে 50% নিতেন, 50% প্রশাসন ক্যাডারে নেন, তাহলে তো আপনার লোক ঘাটতি হয় না। প্রশাসন, এখানে তো একটা দ্বন্দ্ব আছে, এবং 25টা ক্যাডারে তারা বঞ্চিতও মনে করে, তারা বঞ্চিতও আছে। তারা তো প্রশাসনে ছিল না। আইন শৃঙ্খলা বাহিনী প্রথম থেকে আমি বলেছি, এই যে ছাত্ররা, এরাই কিন্তু ওই যে নিরাপদ আন্দোলন করেছে এই সেকশনটাই। এরপরেও দেখেন যখন 3 দিন সরকার ছিল না, ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কোনো সমস্যা হয়েছে? হয় নাই তো। আপনি যদি এর ভিতরে গ্রামগঞ্জে সব ছিল, এর ভিতরে এসএসসি পাস, এইচএসসি পাস, বা ওই যে ইউনিভার্সিটিগুলোতে ওই যে কি সব ট্রেনিং দেওয়া হয়, এদের ভিতর থেকে যদি বিজ্ঞাপন দেয়, দেশে বেকারত্বের অভাব নাই। আপনি যদি পুলিশের 300-500 লোক, যদি পুলিশ এখন সার্কুলার দিয়েছে অনেক পরে, আর কি আরো আগে দেওয়া দরকার ছিল। যদি প্রথমেই দিতেন, ধরেন যা প্রয়োজন, আপনার সিপাই তো দরকার, অফিসার তো বেশি একটা প্রশাসনের দরকার নেই। সরকার তো বুঝে উঠাও তো সময় প্রয়োজন। তাহলে বুঝে ওঠার সময় চাইছিল পুলিশ সদস্যদের উপর যে তারা রিস্টোর করবে আইন শৃঙ্খলা বাহিনী, সেটা তো শুরুতে দায়িত্ব চলে আসবে। আমি এই জন্যই আপনাকে ওই যে চিফ জাস্টিসের উদাহরণ দিলাম। আপনি যদি না বোঝেন, বোঝার জন্য পলিটিশিয়ানরা তো ছিল। আপনি এই যে বৈঠকগুলি করতেছেন, এটা শুরুতে করে প্ল্যানটা করে ফেলা উচিত ছিল। এই জায়গাতে দেশটা রাইট জায়গায় কেন, সেটা তো করেন নাই। এখন আধা ঘন্টা করে আলাপ করতেছেন, এইটা কি মানুষ কি মনে করে? আমি আপনার কাছেই ফিরবো, একটা ছোট্ট বিরতি পরে দর্শক ফিরছে খুব শিগগির। আবার আমন্ত্রণ 21 রাতে। আমাদের সঙ্গে রয়েছেন আজকে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু এবং রয়েছেন সিনিয়র সাংবাদিক আজিজ। আজিজ, আপনার কথার মাঝখানে আমরা বিরতিতে গিয়েছেন, আপনার কথাটা সম্পূর্ণ করতে চাই। না, এই জন্য আরেকটা হলো মঞ্জু ভাই বলছে ষড়যন্ত্র, একটা বিপ্লব প্রতি বিপ্লব, এটা রাজনীতিতে গ্রামের মধ্যে। আপনি প্রতি বিপ্লব প্রতিহত করতে যা করার করবেন, প্রস্তুতি থাকতে হবে। এই জন্যই দরকার ইনিশিয়ালি আন্দোলন, যেহেতু সবাই করেছে, সবাইকে নিয়ে বৈঠকটা দিয়ে শুরু করতে হবে। আমি যদি বিষয়টি এরকম ভাবে প্রশ্ন করি আপনার কাছে, যে আসলে জন আকাঙ্ক্ষা কেউ পূরণ করতে পারছে না, না রাজনীতিবিদরা, না এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা সুবুদ্ধি সম্পন্ন যে মানুষেরা বর্তমান সরকার চালাচ্ছে, আমরা মনে করি তারাও পারছে না। বিষয়টি কিরকম? আপনি আজকে বোধহয় মির্জা আলমগীর সাহেবের ইন্টারভিউটা দেখেছি। ওখানে কিন্তু একটা জায়গায় তিনি বলেছেন যে এখানে 20 জন আছে, তার ভিতরে 3 জনের সরকার চালানোর অভিজ্ঞতা আছে।
ইনডাইরেক্টলি বলতে চাইছেন অন্যদের অভিজ্ঞতা নেই। আর ডক্টর ইউনূসের বলছে উনি খুবই প্রতিদর্শন লোক, বিদেশে দেশে পরিচিত, তাকে হ্যাঁ তার দরকার আছে, তার দরকার আছে। তার ইমেজকে সারা বিশ্বে যেভাবে আছে, একটা রাজনীতিবিদও যদি সামনে যায় হয়তো এটা থাকবে না। ধরেন এই সিচুয়েশনে শেখ হাসিনাও হামাগুড়ি খাইত, ফান্ড আনা, কিন্তু উনি আমেরিকায় গেছে, প্রায় $3.5 বিলিয়ন কিন্তু অনুদান, সফট লোন এগুলো এনে ফেলেছে। সুতরাং দরকার আছে, কিন্তু ব্যাপারটা হলো টিমটা তো আমরা বাইরের থেকে যেটা শুনি, টিমটা তো অল্প লোক, কিন্তু কালেকটিভ লিডারশিপটা তো তৈরি হয় নাই, যার যার মতো মনে হয় কাজ করে। আমি খালি টেলিভিশনে আওয়াজ মারতে দেখি, আমি নাম ধরে কাউকে ছোট করতে চাই না, আমি তো কোনো মন্ত্রণালয়ে কাজ দেখি না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আর অর্থমন্ত্রী আমি কিছুটা কাজ দেখি, আর তো কোনো কাজ দেখি না। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছে যে এই মাসের পরে, এই বছরের পরেই অর্থনীতি রাইটটাকে আসবে, আমি তো দেখতে পাচ্ছি অর্থনীতি যে জায়গায় আসছে। আমাদের যে নেট রিজার্ভ $16 বিলিয়ন সাথে $13 বিলিয়ন তো যোগ হতেই যাচ্ছে, প্রবাসী আয়ের 3 গুণ হয়ে যাচ্ছে। বাজারে তো জিনিসপত্রের দাম কমছে না, বাজারে ওখানে তো সরকারি প্রশাসনের ব্যাপার। বাজারে উপদেষ্টা সাহেব কি করেন? বাজারে লোক নাই, লোকের অভাব আছে নাকি? আপনি কমিউনিটি সার্ভিস চালু করে দিলেন না কেন? সমস্যা কি? যে সাক্ষাৎকারের বিষয়টি বারবার চলে আসছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের যে সাক্ষাৎকারটি প্রথম আলোতে প্রকাশ হয়েছে 2 পর্ব, প্রথম পর্ব, সেখানে তিনি আরও অনেক বিষয়ে কথা বলেছেন, স্পর্শকাতর অনেক বিষয়ে কথা বলেছেন। আমি সেই বিষয়ে যেতে চাচ্ছি না, শুধুমাত্র একটি বিষয় উল্লেখ করি। তিনি বলেছেন প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগীয় সংস্কার এবং নির্বাচন কমিশন সংস্কার, এই 3টার উপর জোর দিয়ে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানিয়েছেন উনি। আপনারা আপনাদের দল থেকে কোন ধরনের সংস্কার মানে ইনিশিয়ালি আশা করছেন? আমিও একটা ইন্টারভিউ গত কয়েকদিন আগে ঢাকা ট্রিবিউনে দিয়েছি, সেখানে একই প্রশ্ন আমাকে করা হয়েছিল। আমি বলেছি যে দেখেন, কিছু সংস্কার তো মাস্ট, যেমন সাংবিধানিক সংস্কার, কারণ যেহেতু এই সরকারের বৈধতার একটা সংকট আছে, সুতরাং তাকে একটা বৈধ ফ্রেমওয়ার্ক তার জন্য প্রপোজ করতে হবে, ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে প্রশাসনিক সংস্কার, ইলেকশন কমিশন সংস্কার। আমি যেটা বলি যে রাজনৈতিক দলের সংস্কারের জন্য কিন্তু একটা উদ্যোগ নিতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেটা বলি, সংস্কারের যেখানে খুবই গুরুত্বপূর্ণ, তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এবং উনি যেটা বলছেন বাজার পরিস্থিতি সহ মানুষের নাগরিক নিরাপত্তার বিষয়টা। আপনি দেখেন গার্মেন্টসের বিশৃঙ্খলা কাটছে না। বন্যা, ফেনী অঞ্চলে বন্যা হয়েছিল, এখন উত্তরাঞ্চলে বন্যা শুরু হয়েছে, এবং সেই বন্যার ভয়াবহতা কোন দিকে যায় আমরা কিন্তু খুবই শঙ্কিত। আমি আপনাকে বলি, আমার কয়েকটা ছোট ছোট গুচ্ছ প্রস্তাব। প্রথম কথা হচ্ছে যে, যেহেতু এই জিনিসটা এসে গেছে যে রাজনৈতিক দলগুলোর সাথে সঠিক সমন্বয় হচ্ছে না, এই সরকারের সফলতা বা ব্যর্থতা যে কোনো কিছুই হোক, প্রধান একটু আসবে রাজনৈতিক দল, এবং দেন আসবে মিডিয়া সহ অন্যান্য স্টেক হোল্ডাররা। রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়ের জন্য প্রধান উপদেষ্টার উচিত ওনার একটা ছোট্ট টিম করে দেওয়া, ওনাকে ইনভলভ হওয়ার দরকার নাই। এরা প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় রাখবে এবং রাজনৈতিক দলগুলোকে বলবে আপনারা কি কি সংস্কার প্রস্তাব করছেন আমাদেরকে দেন, এবং এটা পাবলিকলি অ্যাপিয়ার করতে হবে। রাজনৈতিক যে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আপনারা কি চান, আমরা সেটা বলি মানুষকে, মানুষ দেখুক রাজনৈতিক দলের কথাগুলো যৌক্তিক কিনা। এটা হয় কি, আপনাকে মনে রাখতে হবে এখনকার সরকারটা চলছে কিন্তু একটা পাবলিক অ্যাসপিরেশনের উপর দিয়ে। পাবলিক যদি মনে করে যে না আমরা নির্বাচন হতে দেরি হবে, এটা কিন্তু কোনো আলাদা ম্যান্ডেটের দরকার নাই, পরিস্থিতিই বুঝে দিবে। মানুষ বলবে যে না সরকার তো ভালো করছে, সরকার তো কিছু সংস্কারের হাত দিয়েছে, সরকার তো বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, ব্যাংকগুলো তো শৃঙ্খলায় ফিরেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি তো খুবই ভালো, রাস্তায় জ্যাম নাই, ফুটপাতে মানে আপনার দখলদার নাই, চাঁদাবাজি নাই। মানুষই তো মনে করবে যে চলুক না, নির্বাচন হোক, কালকে হোক, পরশু হোক, অসুবিধা নাই। তাহলে পাবলিকের একটা চাপ তৈরি হবে, রাজনৈতিক দলগুলো একটু কিসে আসবে, কিছুটা হলেও তারা সংযত থাকবে। যতক্ষণ পর্যন্ত আমি আপনাকে বলি রাজনৈতিক দলগুলোর কিন্তু পাবলিকলি তাকে বলতে হবে, কারণ সে দীর্ঘদিন 15 বছর ভোট পায় নাই, ঠিক আছে। তার যারা আপনি এটা আপনি দমাতে পারবেন না, যে উপজেলা ইলেকশন করতে চায়, যে এমপি ইলেকশন করতে যায়, যে ইউনিয়ন পরিষদ ইলেকশন, এখন তো সব খালি হয়ে গেছে, উপজেলার চেয়ারম্যানরাও নাই। তাহলে উপজেলার লোকেরা কিন্তু ইলেকশন করতে চায়, তারা জনরায় নিতে চায়। কারণ সংস্কার তো শুধু এই সরকার না, বিএনপিরও তো একটা সংস্কারের ইচ্ছা আছে। বিএনপির নেতাদের সাথে কথা বলে আমি দেখেছি ওনারা বিভিন্ন বিষয়ে বলছে এটা আমরা করব, এটা আমরা করব, কারণ একটা ক্রেডিট নিতে তো সবাই চায়। দেখেন জামাতের আমিরও বলছে যে আমরা ক্ষমতায় গেলে এটা করব, তাহলে তারও তো একটা ইচ্ছা আছে যে ক্ষমতায় গেলে সে একটা কিছু করে দেখাবে। তো সব কিছু যদি এই সরকার করে ফেলে ওরা আর কি করবে? তো এই জন্য
রাজনৈতিক দলগুলো সবসময় চায় যে আমরা এই সরকার কিছু সংস্কার করুক, আমরাও কিছু করব, আমরা ক্ষমতায় আসলে আমরা কিছু করব। সেই জন্য আমি মনে করি এই বিতর্কে থাকা উচিত না। ক্লিয়ার কাট রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাবগুলো শুনেন, তারা বিচার বিভাগ কোথায় কোথায় কী কী সংস্কার চায়। আপনি যখন সংস্কার চাইবেন তখন ডেফিনেটলি আপনাকে তো টাইমও তো দিতে হবে। আমি আপনাকে বললাম যে আমি আপনার টেলিভিশনে একটা বক্তৃতা দিতে চাই, আমি এই বিষয়ে বক্তব্য দেব, তো আপনি যদি বলেন যে না আপনি 2টা বিষয়ে বক্তব্য দিতে পারবেন এবং আপনার সময় 6 মিনিট, তাই না? আমি আপনাকে বলবো যে না আমি আরও 9টা বিষয়ে দিতে চাই, আমাকে 8 মিনিট দেন। ইটস এ ম্যাটার অফ বাইলেটারাল পজিশন অ্যান্ড জাস্ট আপনাকে ফিক্স করা যে আমার এটা কথা আপনার এটা কথা। আরও 2-একটা কথা আপনাকে বলি। প্রথম কথা হচ্ছে এই সরকার ঘোষণা দিতে হবে, এইটা না দিলে তাদের সংস্কার প্রস্তাব সব ফেল করে যাবে। ঘোষণা দিতে হবে যে আগামী 1 মাসের মধ্যে আমরা যানজট নিরসন করব, ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ করব। আপনি প্রত্যেকটা কেয়ারটেকার সরকার কিন্তু এগুলো করেছে, করব, এবং এগুলোর জন্য রাজনৈতিক দলগুলোর সাহায্য নেবে তারা। উনি যেটা বলেছেন যে কমিউনিটি, তারপরে আপনার ওই যে কি মানে হয় না যে মোবাইল কোর্ট হয়, মোবাইল কোর্ট যাবে, বাজারে যাবে, অথরিটিগুলো তো আছে। আমি একটু এম এ আজিজ আপনার কাছে আমার প্রশ্ন যে আমরা তো সবাই এই কথাও বলছি বর্তমান সরকারকে সহযোগিতা না করলে বাংলাদেশকে বড় কিছু পে করতে হতে পারে, বড় খেসারত দিতে হতে পারে, অর্থাৎ বর্তমান সরকার ফেল যদি করে আসলে আমাদের সামনে কি রয়েছে আমরা নিজেরাও জানি না। কিন্তু সরকারও কি সহযোগিতা নিতে চায় না? না, এখানে একটু গ্যাপ আছে। আমার সরকারের চলন বলনে আমার মনে হয় যে জাস্ট কোনো মতো জোড়াতালি দেওয়া রাজনৈতিক দলগুলো পক্ষে আছে বা তাদের সাথে আমাদের যোগাযোগ আছে এইটা দেখানো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সরকারের থাকুক না, রাজনীতিবিদরা ছাড়া তাদের জনবল আছে, শক্তি আছে, সরকার পরিচালনার ক্ষমতা আছে, পরামর্শটা নেক না, সমস্যা নাই। জোর করে যদি কয় যে সংস্কার করার আগেই যদি কয় যে ইলেকশন দিয়ে দাও, আমরা তো বলবো যে রাজনৈতিক দলের সংস্কার করেন। আর মঞ্জু ভাই বললেন জামাতের সংস্কার চাই, বিএনপির সংস্কার চাই। আমি যে সংস্কার চাই সেটা তো বিএনপির 31 দফার মধ্যে নাই, আর আমি যে সংস্কার চাই সেটা তো জামাত ইসলামের মধ্যে নাই। জামাত ইসলামের আমির হচ্ছে সর্বময় ক্ষমতার অধিকারী, বিএনপির চেয়ারপারসন সর্বময় ক্ষমতার অধিকারী। তাহলে হাসিনার ভিতরে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা হলো। আর আমার বক্তব্য হলো রাজনীতিবিদরাও ভাবতে হবে যেটা ছাত্র জনতা, পলিটিশিয়ান, কামার কুমার, কৃষক, সবার আন্দোলন, সবাইকে নিয়ে ছাত্রদেরকেও অ্যাকোমোডেট করতে হবে। তাদেরকে নিয়ে একটা যৌথ কালেকটিভ, অর্থাৎ ওল্ড নূতন মিলেই সরকারটাকে একটা মানবিক দেশ গড়ে তোলার ব্যাপারে উদার মনে আসতে হবে। উদার মনে, আগের সেই টেবোতে ভুগলে চলবে না। এখন কিন্তু সেই জায়গা নাই। এটাও রাজনীতিবিদদেরও বুঝতে হবে যে 5 তারিখের পতনের অগ্রভাগে ছাত্ররা নেমেছিল, মানতে হবে। হ্যাঁ, 15.5 বছর জীবন দিয়েছে, আয়না ঘরে গেছে, সব মানলাম, কিন্তু ছাত্ররা তো ওই যে দেখেন না, একটা ভিডিও দেখাইছে আইজিপি, হোম মিনিস্টার, একটা ফেলাইলে আর একটা ফেলে না। রাজনীতিবিদ থেকে এটা পারে নাই, ওরা পারছে। একটা ফেলাই দিছে আর একটা দাঁড়াই আছে, এটা ছাত্ররা পেরেছে, রাজনীতিবিদরা পারে নাই। এই জন্যই ওরা ফালাইছে, এই জন্যই প্রধানমন্ত্রী ফালাইছে। সুতরাং সবাইকে নিয়ে দেশটা গড়তে হবে। ভাই, আপনার পরিবারে নাকি আপনি সর্বময় ক্ষমতার অধিকারী, এটা কি ঠিক? না, আমার পরিবারে না, ভাবির ক্ষমতা আছে? না, সবারই ক্ষমতা আছে কম বেশি, কিন্তু এটা ঠিক যেহেতু আমি মুরব্বী, আমি আমার মাধ্যমে দেশ পাস হয়। আমাদের পরিবারেও সংস্কার দরকার। মুজিবুর রহমান মঞ্জু, আপনি 30 সেকেন্ডে যদি উপসংহারটি টানেন আজকে আলোচনার। আমি বলছি যে সংস্কার একটা চলমান প্রক্রিয়া। কেউ সংস্কার করে দিলাম চলবে, বিষয়টা কিন্তু এমন না। ওই যে উনি যেটা বলেছেন 3 জোটের রূপরেখা কিন্তু সাস্টেইন করে নাই। সো সংস্কারের জন্য সবাইকে ঐক্যমত্য হতে হবে। আমি ঐক্যের দিকে জোর দিচ্ছি। প্লিজ, আমি আহ্বান করছি আপনার মাধ্যমে যে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে, ছাত্রদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে, এবং আমাদেরকে একটা ঐক্যমতে পৌঁছাতে হবে। এটা ছাড়া উপায় নাই আমাদের। ঐক্যমতে পৌঁছাতে হবে যে আমরা এই সংস্কারগুলো করব, এবং এই পরে 2 বছর হোক, 1.5 বছর হোক, 1 বছর হোক, এরপর আমরা ইলেকশনে দেবো। এরকম একটা ঐক্যমতে আমাদের আসতে হবে। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু, ধন্যবাদ সাংবাদিক মেয়াজিজ। আপনাকে দর্শক শেষ করছি। ভালো থাকুন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ।